প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অপরন্ত শুভকামনা সবার জন্যে। দুটো ক্লাসরুমের ভিন্ন ভিন্ন দুটো সিনারিও দিয়ে শুরু করব এই এপিসোডটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, দয়া করে সঙ্গে থাকবেন। যেটি বলছিলাম, দুটো ক্লাসরুমের দুটো ভিন্ন ভিন্ন সিনারি দিয়ে শুরু করব। প্রথমটি হলো বাংলাদেশের কোনো একটি এলাকায় গ্রামের দিকে কোনো একটি উচ্চ বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চলছিল দিনের বেলা। তো ইংরেজি শিক্ষক বোর্ডে অনেক কিছু ইংলিশ ওয়ার্ড লিখে শিক্ষার্থীদের বোঝাচ্ছিলেন কোনো কিছু। তো সেই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি কিংবা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, ম্যানেজিং কমিটির সভাপতি সেই ক্লাসরুমের সামনে দিয়ে পাস করছিলেন। তো শিক্ষক স্পেসিফিকলি পড়াচ্ছিলেন, ইংরেজি শব্দে কখনো কখনো কিছু লেটার সাইলেন্ট থাকে, এমন সাইলেন্ট লেটার্স আছে এমন কিছু ইংলিশ ওয়ার্ড বোর্ডে লিখে তিনি ব্যাখ্যা করছিলেন, পড়াচ্ছিলেন যে কোন কোন ওয়ার্ডগুলোতে কোনো নির্দিষ্ট লেটার বা বর্ণ উচ্চারণ করতে হয় না। তো শিক্ষক ওই মুহূর্তে বোর্ডে লিখেছিলেন KNIFE, নাইফ শব্দটি ইংরেজিতে। তো আমরা সবাই জানি KNIFE, নাইফ শব্দটিতে প্রথম অক্ষর নাইফের কে উচ্চারিত হয় না, সাইলেন্ট থাকে, অনুচ্চারিত বর্ণ এটি। তো শিক্ষক বলছিলেন যে KNIFE, নাইফ। তো সভাপতি যখন পাস করছিলেন, আগের বা পরের কোনো বক্তব্য তিনি শুনেননি। তো তিনি শ্রেণীকক্ষে ঢুকে গেলেন শিক্ষকের অনুমতি ছাড়াই, দরকার হয় না, কারণ তিনি ম্যানেজিং কমিটির সভাপতি। তো ঢুকে গিয়ে বললেন, মাস্টার সাহেব, আপনি তো ভুল পড়াইতেছেন, লেখা আছে কেনাইফ, আপনি পোলা প্যান্টে শিখাইতেছেন নাইফ। এটা করলে হইব? নিজে আগে ভালো করে লেখাপড়া শিখবেন, তারপরে ক্লাসে পড়াইবেন, ঠিক আছে না? এখন আসি, আসসালামু আলাইকুম। তো এইটি ছিল একটি সিনারিও 1। এইবার বলছি সিনারিও 2। বাংলাদেশে আরেকটি উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞানের ক্লাসে জিন নিয়ে কথা হচ্ছে। বংশগতির ধারক বাহক, আমাদের বৈশিষ্ট্য পূর্বপুরুষ থেকে উত্তর পুরুষে যেভাবে ট্রান্সফার হচ্ছে, যেসব বৈশিষ্ট্যের কারণে, বায়োলজিক্যাল ট্রেটস বা ফিচার্স, যেগুলোকে আমরা জিন বলি, GENE, জিন। ইংরেজি শব্দ আমরা বাংলায়ও বর্গীয় জ রস্বইকার ন দিয়ে লিখি। তো শিক্ষক পড়াচ্ছিলেন যে জিন হলো বংশগতির বৈশিষ্ট্যের ধারক বাহক, আর এই জিনের মাধ্যমে আমাদের বংশ পরম্পরায় পূর্বপুরুষের বৈশিষ্ট্যগুলো উত্তর পুরুষে ট্রান্সফার হয়, এসব পড়াচ্ছিলেন আর কি। তো সেই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দরজার বাইরে দাঁড়িয়েছিলেন, তিনিও ভিতরে ঢুকে পড়লেন, তবে তিনি অনুমতি নিয়ে ঢুকেছেন। তো ঢুকে বললেন, মাস্টার সাহেব, আপনি এসব কি কইতেছেন, উল্টাপাল্টা কথাবার্তা, নাউজুবিল্লাহ, আপনি এগুলো কইলে চলবো না। তো শিক্ষক হতভম্ব হয়ে তার দিকে তাকিয়েছিলেন, ছাত্রছাত্রীরাও হতভম্ব, অবাক, বিস্মিত। তো সেই সভাপতি বলছিলেন, জিনের কথা কোরআনে আছে, আপনি কইলেই হইব, বংশগতি এই শিক্ষি জানি আপনি কিসব বগিযুগি কইতেছিলেন, এইসব কইলে হইব না, জিনের কথা কোরআনে আছে, জিন হাসা, এটারে মিশা বানাবার চেষ্টা করেন না আপনি। ঠিক আছে, আসি, আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, যেগুলোকে আমরা হাই স্কুল এবং ইন্টারমিডিয়েট কলেজ বা কলেজ বলি। তো স্কুলগুলোতে ম্যানেজিং কমিটি বলা হয় সাধারণত, এটি প্রচলিত ব্যবস্থাপনা কমিটি, আর কলেজে গভর্নিং বডি বলা হয়। তো এখন এই পরিচালনা পর্ষদের সভাপতি কারা নির্বাচিত হতেন বা কারা হন, এই বিষয়ে কোনো মানদণ্ড আছে কিনা? মানদণ্ড তেমন নির্দিষ্ট করে কিছু ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত এমন কিছু ছিল না। স্থানীয়ভাবে যারা প্রভাব প্রতিপত্তিশালী, লোকালি ইনফ্লুয়েন্সিয়াল, তারা নির্বাচিত হন সাধারণত। তো এর মধ্যে দেখা গেছে কিছু লোক, তাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, কোনো কারণে তারা হঠাৎ ধনী হয়েছেন। তো এখন হঠাৎ ধনী হয়েছেন যেহেতু তাদের শিক্ষা দীক্ষা নেই, বাংলাদেশের সমাজে লোক একটু অন্য চোখে দেখেন অনেকে। তো সেই জন্য তাদের এখন সম্মান পাওয়ার ব্যাপার, পয়সা তো হয়ে গেছে। তো তারা চেষ্টা করেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ম্যানেজিং কমিটির সভাপতি হবেন, সেক্রেটারি হবেন, এই চেষ্টা তাদের মধ্যে থাকে, উদগ্র একটি বাসনা। আমি ছোটবেলায় গ্রামে বড় হয়েছি, একেবারে কাছের থেকে বিষয়গুলো দেখেছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারাও অনেকে জানেন, অভিজ্ঞতা আছে এই বিষয়ে। তো এইভাবে শুধু, এবং এই যে ম্যানেজিং কমিটির নির্বাচন যখন আসতো স্কুল কলেজগুলোতে, বিশেষভাবে মফস্বলে, জাতীয় নির্বাচনের মতো একটি ব্যাপার হয়ে যেত অনেক সময়। নানা পক্ষ বিপক্ষ হতো, সেখানে মিছিল হতো, মারামারি হতো, খুনোখুনিও হয়েছে, অনেকবার পত্রিকা এসেছে সেগুলো।
একটা চর দখল করার মতো একটা অবস্থা ছিল সেখানে। আর কারণ হলো ওই যে বলছিলাম, হঠাৎ পয়সা হওয়া কিছু অশিক্ষিত অর্ধশিক্ষিত কিছু লোক সম্মান পাবার উদগ্র বাসনা থেকে শিক্ষা প্রতিষ্ঠান দখল, চর দখলের মতো চেষ্টার অংশ হিসেবে তারা এই পদগুলো নিতেন, সভাপতি এবং সেক্রেটারি পদ। তো এইভাবেই চলছিল বছরের পর বছর। তো আর স্থানীয় এমপি, নির্দিষ্ট সংসদীয় এলাকার এমপি চূড়ান্তভাবে মনোনয়ন দিতেন সভাপতিদের। তো যেহেতু শিক্ষাগত যোগ্যতার কোনো বালাই নেই, সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল এমপি যেই দলের হন, সেই দলের মনোভাবাপন্ন কিনা লোকটি, সেই দলের প্রতি লয়্যালটি আছে কিনা, এইসব বিষয় বিবেচনায় নেওয়া হতো। আর এমপিদের যোগ্যতাও যে খুব উল্লেখ করবার মতো ছিল অতীতে অনেকের, এরকম না। তো এইভাবে গেছে বিষয়টি আর কি, মিলে ঝুলে সরকারের মতো। এতে করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাফার করেছে বছরের পর বছর। শিক্ষকবৃন্দ কিংবা প্রধান শিক্ষক কিংবা অধ্যক্ষ কলেজের তারা সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে পারেননি। এবং এই দুর্বৃত্ত শ্রেণীর ম্যানেজিং কমিটির সদস্যরা কিংবা চেয়ারম্যান, সেক্রেটারিরা, ব্যতিক্রম আছে বলে নিচ্ছি, অনেকে আছেন আপনারা এরকম পরিচালনা কমিটির সঙ্গে যুক্ত, আপনারা নিজে ভালো মানুষ, সৎ মানুষ, কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না। সো কিছু ব্যতিক্রম বাদ দিলে একেবারে 54 বছর ধরে বাংলাদেশের ইতিহাস থেকে যদি বলি, এর ব্যতিক্রম কোথাও কিছু হয়নি। নেগেটিভ শক্তিগুলো এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে খবরদারি করেছেন, মাতব্বরি করেছেন। তো এগুলোর পেছনে নানান কারণ ছিল। এর মধ্যে সংক্ষিপ্ত করে বলতে গেলে যেটি বলছিলাম, কিছু লোক পয়সা হয়েছে, তারা সম্মান চান, সেই জন্য গিয়েছেন। আবার কিছু লোক এলাকার ফরিয়া, বাটপার, প্রতারক, দালাল শ্রেণীর লোক, তারা কিন্তু কোনোভাবে এলাকায় প্রভাব বিস্তার করেন, চেয়ারম্যানের আত্মীয়, এমপির কাছের লোক। তো এইভাবে তারা ঢুকে পড়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। তাদের আবার টার্গেট ছিল ভিন্ন। তাদের টার্গেট ছিল বিদ্যালয় বা কলেজের ফান্ড। সেই ফান্ড থেকে কিছু টাকা পয়সা লুট করা যায় কিনা, লুটেছেন তারা অনেক সময়। তো বাংলাদেশে এগুলো নিয়ে অনেক মজার মজার ব্যাপার আছে। বহু বছর আগের কথা, ফেনী কলেজ, রাস্তার পাশেই ফেনী কলেজটি। তো অনেকে সেদিক দিয়ে যারা যাতায়াত করেছেন নিশ্চয়ই লক্ষ্য করেছেন ফেনী কলেজ। সে ফেনী কলেজে বহু বহু বছর আগে এরকম ম্যানেজিং কমিটির সদস্যরা, চেয়ারম্যান, সেক্রেটারিরা, গভর্নিং বডি বলা ভালো, তারা কলেজের ফান্ডের টাকা মেরেছিলেন। এলাকাবাসী, কলেজের ছাত্রছাত্রীরা মিছিল করছিল হাইওয়েতে। সেই মিছিলের ভাষা ছিল, হেনি কলেজের টিয়া লই সুদূর বুদুর চলতনো। তো সেটি জাতীয় দৈনিকগুলোতে এসেছিল বহু বহু বছর আগের কথা। হেনি কলেজের টিয়া লই চুদুর বুদুর চলতনো, অর্থাৎ ফেনী কলেজের টাকা নিয়ে চুদুর বুদুর বা ঝামেলা চলবে না। আচ্ছা, তো এই ঝামেলা চলছে বাংলাদেশে। তো যেটি বলছিলাম, বাটপার, ফরিয়া শ্রেণীর লোকগুলো কলেজের ফান্ডকে টার্গেট করে, এবং তারা কলেজ বা স্কুলটিকে টাকা কামাবার একটি ফাঁদ হিসেবে ব্যবহার করে, চাই হিসেবে ব্যবহার করে। মাছ ধরার চাই আছে না, যন্ত্র একটি বাঁশের তৈরি। কিভাবে তারা বেশিরভাগ ক্ষেত্রে টাকাগুলো বানিয়ে থাকেন নিয়োগ নিয়ে। বিভিন্ন কলেজের দপ্তরি, আয়া, বুয়া, তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে শুরু করে কলেজের ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট, স্কুল কলেজের এবং শিক্ষক নিয়োগে তারা স্বজনপ্রীতি এবং দুর্নীতির মতো নানা রকম অন্যায় এবং অনিয়মের আশ্রয় নিয়ে থাকেন, এবং এখান থেকে তারা আর্থিকভাবে লাভবান হন। আর এইসব খবর আপনি একটু গুগল সার্চ করলে মিলিয়ন্স পাবেন গত কয়েক বছরে বাংলাদেশে। তো এইটি একেবারে একটি প্রচলিত চিত্র। তো এখন হঠাৎ করে আবার এই বিষয়টি সামনে এসেছে অনেকদিন পর। কেন সামনে এসেছে? গত 10 মার্চ মঙ্গলবার সচিবালয়ে এখনকার যিনি শিক্ষামন্ত্রী, এক সময় ডাক সাইটে শিক্ষামন্ত্রী বলে পরিচিত, বিএনপি সরকারের আমলে 2001 থেকে 6 যে সরকারটি ছিল, সেই সরকারে তিনি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী। এহসানুল হক মিলনের কথা বলছি, প্রিয় দর্শক শ্রোতা, আমার চাঁদপুর জেলার লোক এহসানুল হক মিলন। তো তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে নাম কামিয়েছিলেন তখন নকল ধরে। তো এবার যখন জনাব তারেক রহমান, আমাদের বর্তমানে প্রধানমন্ত্রী, বিএনপি দলীয়, তিনি যখন মন্ত্রী পরিষদ গঠন করেন, তখন এহসানুল হক মিলনকে শিক্ষামন্ত্রী বানান। চমৎকার একটি সিদ্ধান্ত, অনেকেই প্রশংসা করেছি আমরা। যদিও সব নিয়োগগুলো ঠিক ছিল না, বিতর্ক আছে অনেক নিয়োগ নিয়ে, মন্ত্রী প্রতিমন্ত্রী যাদের বানানো হয়েছে, কারো কারো অতীত খুব একটা স্বচ্ছ না, তাও বানানো হয়েছে। বাট এহসানুল হক মিলনের নিয়োগটি নিয়ে কোনো মহল থেকে প্রশ্ন ওঠেনি, সবাই প্রশংসা করেছেন। এই দেশের মানুষেরা সবাই খুশি হয়েছেন যে আবার বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে ভালো কিছু দেখতে পাবে। এবং প্রতিমন্ত্রী করা হয়েছে ববি হাজ্জাজকে। তো ববি হাজ্জাজও অক্সফোর্ড এডুকেটেড, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমি তার বংশ বা এসব নিয়ে যেতে চাই না, তিনি কার ছেলে, অনেক সময় সেটি ম্যাটার করে না। ব্যক্তি যদি শিক্ষিত হন, যোগ্য হন, নিরপেক্ষ হন, ভালো কাজ করতে পারেন। তো প্রতিমন্ত্রী অক্সফোর্ড এডুকেটেড। আর এহসানুল হক মিলন নিজে যুক্তরাষ্ট্র থেকে MBA করা এবং মালয়েশিয়া থেকে PhD করা, ডক্টর এহসানুল হক মিলন। তো দুজনই বাই ডেফিনিশন উচ্চশিক্ষিত, নিশ্চয়ই তারা শিক্ষার মর্যাদা বুঝবেন, এমনটি আমরা ধারণা করি।
তো যেটি হয়ে গেল দুঃখজনক হলেও, গত মঙ্গলবার 10 মার্চ সচিবালয়ে একটি মিটিং হলো। সেই মিটিং উপস্থিত ছিলেন আমাদের শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা, যতগুলো শিক্ষা বোর্ড আছে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেবরা উপস্থিত ছিলেন সেখানে। তাদের উপস্থিতিতে একটি আলোচনা হয়, আর আলোচনায় অনেক কিছুর মধ্যে এই বিষয়টি আসে যে শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি কিংবা গভর্নিং বডির চেয়ারম্যান বা সভাপতি নির্বাচনের ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতা থাকার দরকার নেই, যোগ্যতার কোনো ব্যাপার নেই, যে কেউই হতে পারবেন। যদিও অন্তর্বর্তীকালীন সরকার 2025-এ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকারটি ছিল আমাদের, সেই সরকার কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদের জন্যে স্নাতক ডিগ্রির কথা বলেছেন স্কুল পর্যায়ে, এবং উচ্চ মাধ্যমিক যদি হয় সেটি কলেজ পর্যায়ে, বিশেষভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেই কলেজগুলো আছে সেখানে গভর্নিং বডি বলা হয় এই কার্যকরী পরিষদকে, সেখানে স্নাতকোত্তর ডিগ্রির কথা বলা হয়েছে। আর স্কুল পর্যায়ে থাকবে স্নাতক ডিগ্রি লাগবে যিনি সভাপতি হবেন তার। তো অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টি এভাবে সেট করেছে, তারা প্রবিধান জারি করেছে এবং সেটি প্রশংসিত হয়েছে, তখন সারা বাংলাদেশের মানুষ এপ্রিসিয়েট করেছেন। তো এখন হঠাৎ করে এই আমাদের উচ্চশিক্ষিত শিক্ষামন্ত্রী হঠাৎ করে এমন একটি অশিক্ষিত সেই সিদ্ধান্তের দিকে যাওয়া কেন দরকার হলো? কেন তিনি চেয়ারম্যানদের উপস্থিতিতে এমন আলোচনা করলেন এবং একটি প্রাথমিক সিদ্ধান্তে উপনীত হয়েছেন তারা যে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকরী পরিষদের চেয়ারম্যান হতে হলে উচ্চশিক্ষা লাগবে না, কোনো শিক্ষার কোনো উল্লেখ থাকবে না, যে কেউ হতে পারবেন। কার স্বার্থে কেন এই সিদ্ধান্ত আসলো? প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে অনেকেই এটির সমালোচনা করছেন। এনসিপি থেকে বিবৃতি দেওয়া হয়েছে পরের দিন 11 তারিখে। শিক্ষা এবং গবেষণা যে উইং আছে এনসিপির, তারা নিন্দা করেছেন, প্রত্যাখ্যান করেছেন এই সাময়িকভাবে নেওয়া এই সিদ্ধান্ত। চূড়ান্ত হয়নি, বাট সাময়িকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা নিন্দা করেছেন এবং এনসিপি থেকে বলা হয়েছে যে এনসিপি মনে করে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বৃদ্ধি করা এবং অযোগ্য ব্যক্তিদের মাধ্যমে শিক্ষকদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যেই এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরাও তাই মনে করি প্রিয় দর্শক শ্রোতা। তো এহসানুল হক মিলন কার স্বার্থে? এখানে তার ব্যক্তিগত কোনো স্বার্থ তো আমি দেখছি না। তাহলে কেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত এবং চমৎকার একটি সিদ্ধান্তের বিরুদ্ধে যাচ্ছেন? কাকে খুশি করবার জন্যে? কাকে কোন শিক্ষা প্রতিষ্ঠানে চেয়ারম্যান বানাবার জন্য কার্যকরী পরিষদের? তো এতে তার কোনো লাভ নেই, দেশের কোনো লাভ নেই। তাহলে লাভ কার? অন্য কারো, তৃতীয় একটি মহল। তো আমি অনুরোধ করব, জনাব মিলন যখন শিক্ষামন্ত্রী মনোনীত হলেন তখন আমি কিন্তু আমার এই চ্যানেলে তাকে নিয়ে অ্যাপ্রিসিয়েট করে একটি এপিসোড বানিয়েছিলাম যে আমার চাঁদপুরের গর্ব হবেন তিনি, এমন কিছু কাজ করবেন যা আগের কাজ কেউ ছাপিয়ে যাবে, তিনি নিজেকে ছাপিয়ে যাবেন। কিন্তু শুরুতেই যদি এমন সিদ্ধান্ত আসে তখন আমাদের হতাশ হতে হয় নানা রকম সন্দেহের উদ্রেক করে। তো জনাব মিলন সাহেব, আপনি 21 বছর আগে নকল ধরে আলোচনায় এসেছিলেন। তো এই 21 বছর পর আপনি কিন্তু আগের মিলন সাহেব নিয়ে আপনি বদলেছেন, অনেক কিছু বদলেছে। আপনি আগের চাইতে অনেক বেশি উচ্চশিক্ষিত হয়েছেন, অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করেছেন, জীবনের অভিজ্ঞতা বলি, অন্য ক্ষেত্রে অভিজ্ঞতা বলি। তো সেই সবের আলোকে এই সিদ্ধান্ত আপনার এইসবের সঙ্গে যায় না। তো অনতিবিলম্বে আপনি এই সিদ্ধান্তকে সরে আসবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সেটিকেই থাকতে দেবেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকরী পরিষদ বা ম্যানেজিং কমিটি কিংবা গভর্নিং বডির সভাপতি, সেক্রেটারি যারা নির্বাচিত হবেন তাদের এই শিক্ষাগত যোগ্যতা লাগবে। না হলে তারা বিজ্ঞানের ক্লাসে জিনের আলোচনায় হঠাৎ করে শিক্ষককে থামিয়ে গিয়ে বলবেন কোরআনে জিনের কথা আছে, আপনি এসব কী সব বকওয়াস করছেন। আর ইংলিশ টিচারকে থামিয়ে দিয়ে বলবে আপনি নাইফ কেন শেখাচ্ছেন। এগুলো কিন্তু ঘটতে থাকবে, আর দেশের জন্য এটি ভালো না। আর এরকমভাবে শিক্ষার কোনো অগ্রগতি হয় না। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতার সঙ্গে থাকবার জন্যে, এবং আগাম ধন্যবাদ শিক্ষামন্ত্রী প্রিয় এহসানুল হক মিলনকে এই বিষয়টি আমলে নেবার জন্য।